ঋতুস্রাবের মতো অসহ্য যন্ত্রণার মনের ক্ষত নিয়ে দ্বিতীয়বারের মতো নিজের বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের বউ সেজে বাসর ঘরে বসে আছে রোদেলা। সে বেশ করে বুঝতে পারছে তার আগামী দিনগুলো খুব একটা সুখকর হবে না। যদিও বা অতীতে শেষ কবে হেসেছিল সেটা রোদেলার মনে নেই বললেই চলে। রোদেলার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার 1 মাসের নবজাতক ছেলে। কবুল বলার আগ মুহূর্তে সে আর ছেলেকে পিট করাচ্ছিল। রোদেলাই বুঝি প্রথম কোনো মেয়ে যে বউ সেজে নিজের হবু বরের সামনে বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছিল। অবাকজনক হলেও কিন্তু এটাই সত্যি, এমনটাই ঘটেছে তার সাথে। পরনে তার লাল শাড়ি আর ঘোমটা, গলায় আর হাতে খুবই চিকন সোনার একটা চেন আর চিকন চুড়ি। বাসর ঘরের সিটে ফোটাও নেই, কেউ বলবেই না এটা কোনো বাসর ঘর। আজকে রোদেলার বিয়ে সম্পূর্ণ হলো তারই মামাতো ভাইয়ের সাথে, যে কিনা এতদিন তার বান্ধবীর প্রেমিক ছিল। ভাইয়া যদিও তার চেয়ে 7 বছরের বড়, তবুও ভাইয়া ছিল আনম্যারিড। কিন্তু রোদেলা সে তো বিবাহিত ছিল। তারপরও ভাগ্যের পরিহাসে দ্বিতীয়বারের মতো বউ সেজে আবারও একবার বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। রোদেলা তার ছেলেকে কোলে দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। কেন যেন তার ভাগ্যে এত যন্ত্রণা লেখা আছে কে জানে। কে জানে কবে এই কষ্ট থেকে সে পরিত্রাণ পাবে। রোদেলা কাঁদছে, থেকে থেকে কেঁদে উঠছে সে। সে তো এমন কোনো কিছু চায়নি কোনো দিন, তবুও কেন সৃষ্টিকর্তা তার ভাগ্যেই এত যন্ত্রণা লিখে রেখেছে। সে ডুকরে ডুকরে কেঁদে বলে, কেন আমার সাথেই এমনটা হলো? ভাইয়াকে তো আমি বিয়ে করতে চাইনি। আর রিশাদ, ছি, একটা মানুষ কতটা জঘন্য, এত কিভাবে হতে পারে যে কিনা নিজের সন্তানের দায়িত্ব নিতে চায় না। সন্তান আর মৃতপ্রায় বউকে রেখে অন্য কারো কাছে চলে গেল। রোদেলা হু হু করে কেঁদেই চলেছে। তার চোখের পানি যেন কোনো বাধাই মানছে না। প্রতিটা চোখের জল অশ্রুমালা হয়ে টপ টপ করে গাল বেয়ে পড়ছে। এখন রাত 1:30 বাজে, কিন্তু রোদেলার বর্তমান স্বামীর আসার কোনো নাম নেই। রোদেলা তার ছেলেকে বাবুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোদেলার ছেলেও মায়ের বুকে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। সে তো আর জানে না তার মায়ের উপর দিয়ে কি জ্বরটাই না বয়ে যাচ্ছে। এর মধ্যে রোদেলা রুমের গেট খোলার আওয়াজ পেল। সে নড়ে চড়ে বসে নিজের ছেলেকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে নিল। এদিকে আবেগ তার বাসর ঘরে ঢুকলো। ঢোকার কোনো ইচ্ছে ছিল না, তাকে জোর করেই ঢুকানো হয়েছে, হাতে জ্বলন্ত সিগারেট। আবেগ দৃঢ় পায়ে রুমে ঢুকলো। ঢুকতে রোদেলার মুখটা দেখতে পেল। তাতেই রেগে ওঠে আবেগ, কিন্তু রাগ করেই বা কী লাভ। আবেগ সিগারেট টানতে লাগে। আবেগ দেখলো রোদেলা তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। আবেগ রেগে থাকলেও নিজেকে সামলে নিয়ে ভিতরে ঢোকে। রোদেলা তাকে দেখে বাবুকে বিছানায় শুইয়ে ছেলের কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো এবং গোমটা ঠিক করে আবেগের সামনে গেল। রোদেলা গুটি গুটি পায়ে আবেগের সামনে গিয়ে দাঁড়ালো। আবেগ তখনও ভাবলেশহীনভাবে সিগারেট ফুঁকছে। যে না রোদেলা ঝুঁকে আবেগের পা ছুঁয়ে সালাম করবে, অমনি আবেগ সরে এসে কর্কশ কণ্ঠে বলে, আমার পায়ের নখের সমান যোগ্যতাও তোমার নেই, বুঝতে পেরেছ? আর এসব নাটক বাদ দাও, আমি জাস্ট এসব নিতে পারছি না। রোদেলা সলসল চোখে আবেগের দিকে তাকালো। রোদেলাকে কাঁদতে দেখে আবেগ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, যা চেয়েছ তা তো হাসিল করেই ফেললে, তো এখন আবার কান্না করার কি আছে? তোমার তো হাসা উচিত, হাসো না, রাগী গলায় বলছে। রোদেলা চোখ তুলে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, আবেগ, আমি মোটেও তোমাকে বিয়ে করতে চাইনি, সেটা তুমিও ভালো করে জানো আর আমিও জানি। আবেগ যেন এই কথা শুনে রাগে ফেটে পড়ল। সে রোদেলা 2 কাঁধ ধরে খানিকটা জোরে ঝাঁকুনি দিয়ে হুঙ্কার দিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসতা না, আমার জন্য পাগল ছিলা তাই না? আমাকে ছাড়া নাকি বাঁচবা না, এমন কথাও তো বেশরমের মতো সবার সামনে মুখ ফুটে বলেছিলে একটা সময়। সো হুনুস, তুমি বাবাকে বাধ্য করিয়েছো আমাকে বিয়ে করার জন্য। রোদেলা আবেগের গা থেকে মদের বুদবুদ গন্ধ পেতে লাগে। তার নাকে বিশ্রী গন্ধ যেতেই গা গুলিয়ে এলো। মনে হচ্ছে মুখ ভর্তি বমি এখনই করে দিবে। এমনি রোদেলার শরীর খুবই দুর্বল, এমনি উটকো গন্ধ সে আগে থেকেই নিতে পারে না। কিন্তু কথা হচ্ছে আবেগ মদ কেন খেয়েছে? রোদেলা যতদূর জানে আবেগ নামাজ পড়ে। যে ছেলে নামাজ পড়ে সে কীভাবে এসব খায়? আবেগ রোদেলার গাল চেপে ধরে বলে, এ বিয়ে আমি মানি না, অসম্ভব। তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি নেহাকে ভালোবাসি, তোমাকে বউ হিসাবে মানা পসিবল না, সরি, আমি পারবো না। রোদেলা আবারও সলসল চোখ আবেগের দিকে তাকালো।
আবেগ আবারও একটা জোরে ঝাঁকুনি দিল রোদেলাকে। এতে রোদেলা আহ করে চেঁচিয়ে ওঠে। আবেগ রোদেলার দিকে তাকিয়ে দেখে রোদেলা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে তো বেমালুম বলেই গিয়েছিল রোদেলার মাত্র 1 মাস আগে অপারেশন হয়েছে। সিজারের কাজ আর সেলাই বোধহয় এখনো শুকায়নি। রোদেলা মাটিতে বসে পড়ে আর ঘুমাতে লাগে। মনে হয় খুব ব্যথা পাচ্ছে। আবেগ রাগের চোখে তাকিয়ে থেকে কিছু বলবে, তার আগে তার কানে রোদেলার ঘুমানোর আওয়াজ ভেসে ওঠে। মেয়েটার আবার কিছু হয়ে গেল না তো? আবেগ ঘাবড়ে গেল। যদি সিজারের সেলাই খুলে গিয়ে রক্তপাত শুরু হয় তখন কি করবে সে? এমনি রোদেলার অপারেশনটায় কমপ্লিকেশন ছিল। সে নিজেই তো অপারেশনের একজন সদস্য ছিল, যদিও বা শুধু অপারেশন থিয়েটারে গিয়েছিল, কোনো ধরনের কাজে সে অংশগ্রহণ করেনি। আবেগ নিজে তো জানে কতটা রিস্ক ছিল রোদেলার জন্য সেই সময়টায়। অথচ এমন কমপ্লিকেটেড ওটি পেশেন্টের সাথে এমন অমানবিক আচরণ কিভাবে করতে পারল সে? নিজের উপরেই এখন নিজের রাগ লাগতে শুরু করছে। আবেগ দপ করে ফ্লোরে বসে পড়ল। রোদেলা পেটে হাত দিয়ে কুকিয়ে উঠেছে। আবেগ দ্রুত তার কাছে গেল এবং আবেগ বিচলিত হয়ে বলছে, ব্যথা করছে? উত্তরে রোদেলার ব্যথিত কণ্ঠে শুনতে পেল না। রোদেলার মুখ থেকে না শোনার পরেও আবেগ স্বস্তি পেল না। এ না জবাবটাই যেন তাকে অশান্ত করে তুলল। আবেগ এক মুহূর্তে দেরি না করে রোদেলাকে উঠে বসালো এবং পর মুহূর্তে বিছানায় শুইয়ে দিল এবং শাড়ি থেকে আঁচলটা হালকা সরালো। এতে সিজারের কাটা সেলাই তার চোখে পড়ল। না, সব ঠিক আছে। আবেগ তো ভয় পাচ্ছিল যদি রোদেলা সেলাই ফেটে যায় বা ছিঁড়ে যায়, কিন্তু এমন কিছুই হয়নি। তাই আবেগ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে রোদেলাকে পরখ করে দেখে নিল। মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, রোদেলার কি খুব কষ্ট হচ্ছে? আবেগ রোদেলার কাছে গিয়ে বসল। রোদেলার চোখ বন্ধ, কিন্তু ফিটফিট করে বন্ধ চোখ জোড়া নড়ে উঠছে থেকে থেকে। আবেগের মনে আছে যখন রোদেলার সিজার হয় তখন 5 ব্যাগ রক্ত লেগেছিল। কি দুর্দশা জেগে বসেছিল তাদের মধ্যে। আবেগ তো একটা সময় আশাই ছেড়ে দিয়েছিল যে রোদেলা হয়তো আর বাঁচবে না। আবেগ কিছু বলতে যাবে তার আগে রোদেলা পেটে হাত দিয়েই আস্তে করে উঠে বসে। তাকে বসতে দেখে আবেগ গমগমে আওয়াজে বলে, পেনকিলার খাবে? রোদেলা উঠে দাঁড়ালো এবং শাড়ির আঁচল কাঁধে ঠিকমতো ঝুলিয়ে নিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল কিছু না বলেই। এতে আবেগের মেজাজ আরও চটে গেল। আবেগ তাকে কিছু না জিজ্ঞেস করছে, অথচ উত্তর না দিয়েই পগার পার হওয়া, এটা আবার কেমন আচরণ? একে তো তার উপর দয়া করে আবেগ এই বিয়েটা করেছে, অথচ সে তার মুখের উপর অপমান করছে। কতটা অকৃতজ্ঞ রোদেলা। আবেগের দৃষ্টি গেল বিছানার মাঝখানে শুয়ে থাকা ছোট্ট বাবুটার উপর। তার বিছানায় কোনো দিনও কোনো বাচ্চা ঘুমায়নি। আজকে প্রথম তার বিছানায় কোনো বেবি ঘুমাচ্ছে। আবেগ আনমনেই হেসে দিল বাচ্চাটাকে দেখে। আসলে ছোট্ট বাবুরা কিছুটা ম্যাজিকের মতো হয়। এতে দেখলে মনটা বিষণ্ণ হয়ে থাকতেই পারে না। ওর ছোট্ট ছোট্ট হাত পাগুলো আর পোকলা হাসির দিকে তাকিয়ে মনে হয় একজন 10 খুনের আসামিও খানিকটা হলেও হাসবে। সেই সূত্র ধরেই আবেগেরও বাবুকে দেখে মনটা কিছুটা ভালো হওয়ার কথা, হলোও তাই। আবেগ নিজে থেকে বাচ্চাটার কাছে গেল এবং বাচ্চাটার গা ঘেঁষে বসলো। বারবার বাচ্চা বা বাবু বলার কারণ হলো বাবুর এখনও নাম রাখা হয়নি। একটা পরিবারে যখন কোনো নতুন সদস্য আসে সবাই খুবই খুশি হয়, কিন্তু রোদেলার বাচ্চা হওয়ার সময়কার পরিস্থিতিটা খুবই জটিল ছিল। হবে বা না কেন? একে তো রোদেলা অপুষ্টিহীনতায় ভুগছিল, তার উপরে রোদেলা ছিল কমপ্লিকেশন প্রেগনেন্সি। কিন্তু আবেগে তো মনে হয় রোদেলার প্রপার ট্রিটমেন্ট করা হতো। এ পর্যন্ত যদি রোদেলার অবস্থায় থাকতো তবে যে কোনো দায়িত্ববান ডাক্তারই সিজারিয়ান পদ্ধতিতে রোদেলার ডেলিভারি করতে পারত। এতে রোদেলার লাইফ রিস্ক হতো না। কিন্তু রোদেলার সাথে যা ঘটেছিল এটুকু ভাবতেই আবেগ বাবুর কান্নার শব্দ পেল। সে বাবুর দিকে তাকাতেই দেখলো পিটপিট করে চোখ তুলে হালকা গলায় কান্না করছে বাবুটা। আবেগ বুঝে উঠতে পারছে না কি করবে। সে বাবুটা ছোট্ট হাড় জোড়া দৌড়ে আদর মাখা গলায় বলে ওঠে, না বাবা, কাঁদে না। এতে মনে হয় না বাচ্চাটার মধ্যে কোনো ভাবান্তর আসলো। সে তার মতো করেই কেঁদে চলছে আর পিটপিট চোখে আবেগকে দেখছে। আবেগ বাবুটার বুকে হাত রেখে আস্তে করে হাত উঠানামা করতে লাগলো। বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় বাবা মারা যা করে সেটাই করতে লাগলো আর আস্তে আস্তে বলতে শুরু করে, কাঁদে না বাবা, তুমি না ভালো ছেলে, আম্মুর কাছে যাবে, আরও অনেক কিছু বলা শুরু করে দেয়। এতে যা হলো বাবুটা কান্না থামিয়ে আবেগকে দেখতে লাগে আর পোকলা হাসি দিল।
আবেগও বিনিময়ে একটা হাসি দিয়ে বাবুটার ছোট্ট হাত দুটো তার হাতের সাথে নিয়ে খেলতে লাগে তার সাথে। রোদেলা বাথরুম থেকে বের হয়ে এই দৃশ্য দেখে চমকে ওঠে। সে প্রথমে ভেবেছিল আবেগ বুঝি তার বাচ্চাকে মারছে, কারণ এই সময় আবেগ সম্ভবত মাতাল অবস্থায় আছে। যদি তার বেবিকে কিছু করে বসে আবেগ, রোদেলার বুকটা স্যাঁত করে ওঠে। সে এই অবস্থায় ও বড় বড় পা ফেলে বেডের কাছে গেল, কিন্তু সে যা ভেবেছে তার উল্টোটাই হয়েছে। আবেগ তো তার ছেলের সাথে খেলা করছে, আর তার ছেলেও কি সুন্দর আবেগের সাথে হাসছে, যেন কতদিনের পরিচয় তাদের। এই সিনটা দেখে রোদেলার মনটাও যে কি প্রশান্ত হলো তা বুঝিয়ে বলার মতো না। কিন্তু রোদেলার পেটে চিনচিন ব্যথা আরম্ভ হলো, হয়তো জোরে জোরে হেঁটে আসার জন্য হয়েছে। রোদেলা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে মৃদু গলায় বলল, আবেগ। আবেগ রোদেলার কণ্ঠ শুনে তার দিকে তাকালো এবং ব্রু কুঁচকালো, কারণ রোদেলার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ব্যথা পাচ্ছে। অন্য কেউ না বুঝলেও আবেগ বেশ ভালো করে ধরতে পারল ব্যাপারটা। আবেগ উঠে দাঁড়ালো এবং বলল, ব্যথা করছে খুব? রোদেলা হ্যাঁ বলল। আবেগ হন্তদন্ত হয়ে বলে, কোথায়? সেলাইয়ের জায়গায়? আবেগ এ কথা শুনে রোদেলাকে বিছানায় বসিয়ে দিল। রোদেলা বলে ওঠে, ডাক্তার আফরোজাকে কল দিবে? আবেগ শান্ত গলায় বলে, আমিও তো ডাক্তার। রোদেলা আর কিছু বলল না। আবেগ রোদেলাকে বলল, মেডিসিন দিব? রোদেলা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। ঠিক সেই সময় বাবু কেঁদে উঠল। আবেগ তা দেখে বলে, ওর খিদা লাগছে, ওকে খাওয়াও, আমি মেডিসিন নিয়ে আসছি। বলে হনহন করে আবেগ রুমের বাহিরে গেল। আবেগের মাথা চক্কর দিচ্ছে, মাথা ঘুরাচ্ছে, তবুও সে রোদেলার মেডিসিন আনতে রুমের বাহিরে গেল। রোদেলা মাথা উঠিয়ে একবার আবেগকে দেখে নিয়ে বাবুকে খাওয়াতে লাগলো। পেট ব্যথা করছে, চিনচিন ব্যথা করছে। রোদেলা বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে। ঘুম যেন দু চোখে হুমড়ি খেয়ে পড়েছে। চোখের পাতা যেন খুলে রাখতেই পারছে না রোদেলা। এদিকে আবেগ ড্রয়িং রুমে আসলো। তাদের ড্রয়িং রুমেই একটা শোকেস আছে। সেই শোকেসের নিচের ড্রয়ারে সব ধরনের ওষুধ রাখে আবেগ। রোদেলার মেডিসিনও আছে। আবেগ হাতে নিল মেডিসিনগুলো, তারপর রুমের দিকে এগোলো। রুমে প্রবেশ করতে দেখলো রোদেলা গভীর ঘুমে আচ্ছন্ন। মা ছেলে পাশাপাশি ঘুমিয়ে আছে। তাদেরকে দেখে আবেগ মৃদু হাসলো। তারপর ক্ষণে তার কপালে চিন্তার বাজ ফুটে উঠল। রোদেলা তো ঘুমে, মেডিসিন খাওয়াবে কিভাবে? ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। কি করবে এখন সে? আবেগ এমবিবিএস ডাক্তার। আবেগ যে হাসপাতালে ডাক্তার, সেখানেই রোদেলার অপারেশন হয়েছে। সেখানকারের গাইনোলজিস্ট ডাক্তার হলো আফরোজা। খুবই ভালো ডাক্তার উনি। ডাক্তার আফরোজা বারবার বলে দিয়েছে ব্যথা উঠলে মেডিসিনটা দিতে। এখন সে কি রোদেলাকে ডাকবে? ডাকা তো উচিত। আবেগ গিয়ে রোদেলাকে ডাকতে লাগে, কিন্তু তার কোনো ভাবান্তর নেই। গভীর ঘুমে আচ্ছন্ন। আবেগ আর ডাকলো না। সে দেখলো রোদেলা মাঝখানে শুয়ে ঘুমাচ্ছে আর বাবু বাম পাশে। তাকে যদি শুতে হয় ডান পাশে শুতে হবে। ডান পাশের জায়গায় আছে অল্প একটু, অর্থাৎ শুতে হলে আবেগকে রোদেলার গা ঘেঁষেই শুতে হবে। কিন্তু আবেগের রোদেলার সাথে গা ঘেঁষে শোয়ার না আছে কোনো ইচ্ছে, আর না আছে কোনো শখ। সে সোফায় গিয়ে বসলো। আজ রাত এখানেই ঘুমাবে। তার বিছানায় মা বাচ্চা আরাম করে ঘুমাক। পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী যারা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর এমন সুখী হওয়ার সৌভাগ্য আবেগের হয়নি। তাই তো 1 ঘন্টারও বেশি হয়ে যাওয়ার পরেও তার চোখে ঘুম নেই। আবেগ উদাসীন দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। রাত এখন গভীর, মনে হয় না কেউ জেগে আছে। একে তো সোফায় শুয়ে আরাম পাচ্ছে না, তার উপর ঘুম আসছে না। খুবই বিরক্ত লাগছে আবেগের। এদিকে রুমে পিনপতন নীরবতা, কেবল তার এবং রোদেলার নিঃশ্বাসের শব্দ, তার সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ। আবেগ সোফা থেকে উঠে বসলো। গাড় লেগে গেছে। সে গাড়ে হাত নিয়ে গিয়ে মেসেজ করতে লাগলো। আবেগের চোখ রোদেলার উপর গিয়ে পড়ল। আবেগ না চাইতেও রোদেলার দিকে তার নজর গিয়ে ঠেকল, কারণ সোফার বিপরীতে বরাবর বিছানায়, তাই সোফায় বসলে বেডের দিকে সর্বপ্রথম চোখ যাবে। আবেগ দেখতে পেল রোদেলা নিশ্চিন্তে গভীর ঘুমে ঘুমাচ্ছে। এমন ঘুমাচ্ছে যেন সে খুব শান্তিতে আছে, কিন্তু হওয়ার কথা তো উল্টো। আবেগের এমন শান্তিতে ঘুমানো উচিত, আর রোদেলার রাত জাগা দরকার, কারণ রোদেলাই কষ্টে আছে। অনিশ্চিত ভবিষ্যৎ তার সামনে, অথচ কত আরামে ঘুমাচ্ছে। আচ্ছা, রোদেলা কি কোনো ক্রমেই ভাবছে না আবেগ যদি তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব না নেয়, তবে সে কীভাবে এই জীবন যুদ্ধে পাড়ি দিবে? আবেগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর একটা নিঃশ্বাস পেলে নিজেই নিজে বলতে লাগলো, মনে তো হয় না এসব নিয়ে রোদেলার কোনো মাথা ব্যথা আছে। থাকলে কি এত আরামে ঘুমাতে পারত?
বাই এনি চান্স আবেগ যদি রোদেলার জায়গায় থাকতো তবে হয়তো না ঘুমিয়ে ঘুমিয়ে হ্যালুয়েশন হয়ে মানসিক রোগী হয়ে যেত। আবেগ চোখের পাতা বন্ধ করলো। চোখ জ্বালা করছে। না, ঘুমানোর ফল এটা। ঘড়ির কাঁটা 4টা সুই সুই। সে ওভাবেই সোফায় বসে চোখ বন্ধ করে থাকলো। এভাবে কতক্ষণ কেটে গেলেও জানে না আবেগ। সে তখনই চোখ খুলল যখন বাবুর কান্নার শব্দ ভেসে ওঠে তার কানে। আবেগ চোখ খুলে তড়িঘড়ি করে বসা থেকে উঠে দাঁড়ালো এবং বিছানার দিকে পা বাড়ালো। আবেগ বাচ্চাটাকে কোলে তুলে নেয়। আবেগ দিব্যি বুঝতে পারছে বাবুর খিদা লেগেছে। খিদা লাগারই কথা, সে কখন খাওয়ানোর পর ঘুম পাড়িয়েছে তাকে রোদেলা। এরপর আর একবারও খায়নি বাচ্চাটা। অথচ এত ছোট বাচ্চার তো 1 ঘন্টা পর পর খাওয়ানো উচিত। অথচ তার মা গভীর ঘুমে মগ্ন। কোথায় রাতে উঠে বাচ্চাকে খাওয়াবে তা না, সে ঘুমাচ্ছে। এমন দায়িত্বহীন নারী মা হওয়ারই যোগ্য নয়। মনে মনেই কথাটা বলল আবেগ। তারপর বাচ্চাটাকে কোলে নিয়েই রোদেলাকে ডাকতে লাগে। আবেগ ভেবেছিল এবারও রোদেলা উঠবে না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে দিয়ে রোদেলা হুড়মুড় করে চোখ খোলে। মাথার সামনে আবেগকে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেই না চটজলদি উঠতে বসবে অমনি আবেগ তার হাত ধরে ফেলে এবং কর্কশ গলায় বলে, আস্তে, ওঠার দরকার নাই, বাবুকে খাওয়াও তো, খিদা লাগছে এজন্য কাঁদছে। রোদেলা দেখতে পেল বাবু আবেগের কোলে কান্না করছে। এইটুকু বলেই আবেগ রোদেলার পাশে শুইয়ে দিল বাবুকে। বাচ্চাটা তখনও কেঁদে যাচ্ছে। রোদেলা তার কপালে চুমু খেয়ে খাওয়ানো আরম্ভ করল। আবেগ দৃষ্টি ফিরিয়ে নিয়ে বারান্দায় গেল। বারান্দা গিয়ে দাঁড়াতে আজানের ধ্বনি শুনতে পাই। এত দ্রুত বোর হয়ে গেল। আবেগ আশেপাশে তাকালো। আলো এখনও ফোটা শুরু করেনি। আজকে ফজরের ওয়াক্তের প্রথম আজান বুঝি এটা। তার মনটা কেমন করে উঠল। 1 দিন হয়ে গেল তার বিয়ের। সময় এত দ্রুত কেন চলে যায়। রোদেলা বাবুকে খাওয়ানোর পর আস্তে করে উঠে বসে এবং তাকে কোলে নেয়। মায়ের কোলে যাওয়ার সাথে সাথে বাবুটা হেসে দেয়। তা দেখে রোদেলা নিজেও হেসে দিয়ে বলে, ওরে আমার দুষ্টু বাবুই, কিছুক্ষণ আগেই না কাঁদছিলে, এখন আবার হাসো। বাবুটা কিছু বুঝলো কি না কে জানে। রোদেলা তবে এই কথাও সে মনে হয় আনন্দ পেয়ে আবারও হেসে দিল। রোদেলা নিজের ছেলেকে বুকের সাথে করে নিয়ে জড়িয়ে ধরে বসে থাকে। তার বেঁচে থাকার একমাত্র সম্বল তো এই বাচ্চাটাই। আর এইটুকু ভেবেই একবার রোদেলা বারান্দায় তাকালো। তারপর মনে মনে বলে, যাকে আমি নিজের বেঁচে থাকার সম্বল ভাবছি সে কি আমায় আদৌ চায়? মনে তো হয় না। রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল বাবু আবারও ঘুমিয়ে পড়েছে। রোদেলা আস্তে করে বাবুকে বিছানায় শুইয়ে দিয়ে সাইডে একটা বালিশও দিয়ে দিল। এমন সময় আবেগ রুমে ঢুকলো। রোদেলাকে উদ্দেশ্য করে আবেগ বলতে লাগলো, বাচ্চাকে 1 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবা, রাত হলেও খাওয়াতে হবে দুধ। ও তো আর আমাদের মতো নয় যে রাতে ভাত খেয়ে ঘুমাবে আর সকালে উঠে নাস্তা খাবে, বুঝতে পেরেছ? রোদেলা মাথা চাকালো। আবেগ সোফায় গিয়ে বসতে ধরলেও থেমে গেল এবং আবারও গম গম কণ্ঠে বলল, একটু ওইদিকে সরো, আমি বিছানায় শোব। আচ্ছা বলে রোদেলা তার ছেলের গা ঘেঁষে শুয়ে পড়ে এবং অনেকখানি জায়গা ফাঁকা করে দেয় আবেগের জন্য। আবেগ সংকোচ নিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ে। শোয়ার সাথে সাথে আবেগের নাকে একটা সুমিষ্ট যুক্ত ঘ্রাণ এসে ধাক্কা খায়। তার কয়েক সেকেন্ড সময় লাগে এটা কিসের গন্ধ তা বুঝতে। পরে বুঝতে পারে এটা হলো রোদেলার গায়ের গন্ধ। ঘ্রাণটা চাপা রজনীগন্ধা ফুলের মতোই কিছুটা। আবেগ রোদেলার দিকে তাকালো। মেয়েটা পেটে হাত দিয়ে শুয়ে আছে। তা দেখে আবেগ প্রশ্ন করে, এখনও ব্যথা আছে? তাহলে মেডিসিন খেয়ে নাও। রোদেলা আবেগের কণ্ঠ শুনে কেঁপে ওঠে। সে আবেগের দিকে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়। রোদেলা বুঝতে পারল তাদের মধ্যে দূরত্ব খুবই কম। এত কাছ থেকে কোনো দিনও আবেগকে সে দেখেনি। রোদেলা সারা শরীরে কেমন যেন এক অনুভূতি বয়ে গেল। সে শীতল দৃষ্টিতে আবেগের দিকে তাকিয়ে বলে, ব্যথা নেই, সত্যি বলছ? আবেগ উঠে বসল এবং রোদেলার পেটে হাত রাখল। যে জায়গায় সেলাই পড়েছে সেই জায়গা সহ তার আশপাশ কিছুটা ফুলে আছে। ডাক্তার আফরোজা বলেছে সিজারের প্রথম 3 মাস রোদেলার একদম প্রপার ট্রিটমেন্ট করাতে। 1 বিন্দু হেলাফেলা করা যাবে না। রোদেলার সেলাই একটু সমস্যা হয়েছে, তাই তো এক্সট্রা কেয়ারে রাখতে বলা হয়েছে। আবেগের হাত ছোঁয়া পেতেই রোদেলা আবারও কেঁপে ওঠে আবেগের হাতটা সরিয়ে দিল। আবেগ আবারও রোদেলার পাশে শুয়ে পড়ে। আবেগ চোখ বন্ধ করেই শুয়ে আছে। এদিকে রোদেলা শীত হয়ে শুয়ে আছে। তার কেমন জানি অস্বস্তি লাগছে। তার আর ঘুমও আসছে না। রোদেলা আবেগের দিকে তাকালো। আবেগকে চোখ বন্ধ করে থাকতে দেখে রোদেলা ভেবে নেয় যে আবেগ ঘুমিয়ে গেছে। তাই তো সে আস্তে করে আবেগের দিকে ঘুরে শোয়। আবেগ চোখ বন্ধ করেই আছে।
রোদেলা জানে না যে আবেগ জেগেছিল, সে তো ভেবেই নিয়েছে আবেগ ঘুমিয়ে আছে। তাই তো আবেগের দিকে পাশ ফিরে সে দুহাত এক করে মাথার নিচে রেখে শূন্য দৃষ্টিতে আবেগের দিকে তাকিয়ে থাকে। কোনো কারণ ছাড়াই রোদেলার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হুট করে আবেগ রোদেলার দিকে মুখ করে ফেলে। তখন তার চোখ খোলা ছিল, যার জন্য রোদেলার দিকে পাশ ফিরতেই আবেগের চোখের সামনে রোদেলাকে দেখতে পেল। এমন কোনো ঘটনার জন্যই উভয়ই প্রস্তুত ছিল না। রোদেলা ও আবেগ একসাথেই হকচকিয়ে ওঠে। আবেগ দ্রুত রোদেলার দিক থেকে সরে উপুর হয়ে শুয়ে পড়ে। দুজনেই চুপ, আশপাশও শান্ত। দুজনের মনের মাঝে হাজারো ধরনের সংকোচ বিরাজ করছে। রোদেলা কিছু বলতে গিয়েও থেমে গেল। আবেগ কপালে তার হাত রাখলো এবং অন্যস্ত শান্ত গলায় বলে, এভাবে না শোয়াটাই বেটার, পেটে চাপ পড়বে। এ কথা শোনা মাত্রই রোদেলা আবেগের দিক থেকে সরে সোজা হয়ে শুয়ে পড়ে। এভাবে শুতেই তার সামনে সিলিং ফ্যানটা দেখতে পেল। সিলিং ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে। নভেম্বর মাসের শুরুর জন্যই হয়তো আস্তে করে ঘুরছে ফ্যানটা। কিছুক্ষণ পিনপিনি নীরবতা, তারপর হুট করে আবেগ বলে ওঠে, তোমার চোখে পানি কেন? এই প্রশ্নটা শোনা মাত্রই রোদেলার বুকে এক অজানা উত্তাল খেলে গেল। কেমন যেন এক শিহরণ জাগ্রত হলো তার ছোট্ট হৃদয়খানার মধ্যে। তবে কি আবেগ তার চোখের পানি সহ্য করতে পারে না? রোদেলা হালকা গাড় গড়িয়ে আবেগের দিকে তাকিয়ে দেখে আবেগ এখনও সেভাবেই শুয়ে আছে। রোদেলা আবেগের প্রশ্নের কোনো উত্তর দিল না। রোদেলার কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবেগ নিচ থেকে রোদেলার দিকে ঘুরে তার তর্জনী আঙ্গুল দিয়ে রোদেলার গালে লেগে থাকা অশ্রু মুছে দিল এবং সেইভাবে কিছুক্ষণ একদিনে রোদেলার দিকে চেয়ে থেকে উঠে পড়ে। তাকে আধ ঘন্টার মধ্যে হসপিটাল যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে একটা। সে তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে যায়। এদিকে রোদেলা হতবিহ্বল হয়ে শুয়ে আছে। মাত্র কি ঘটে গেল তা যেন সম্পূর্ণ তার মাথার উপর দিয়ে গিয়েছে। আবেগ তার চোখের পানি মুছে দিয়েছে, স্পর্শ করেছে তাকে। মাত্র ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় রোদেলা কেবল হতবাগী নয়, বরং কিং কর্তব্য বিমূঢ়। আসলে মানুষ খুবই সূক্ষ্ম বিষয়ের আকস্মিকতায় হতবাক বনে যায়, আর বড় বড় ঘটনার আকস্মিকতায় তারা থাকে নির্বিকার। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা জানে না রোদেলা, কিন্তু এই বাণী যে নিজের জীবনের এক বাস্তব উদাহরণ তা দিব্যি বুঝে গেছে রোদেলা। বেশ খানিকটা আবেগের যাওয়ার পানি চেয়ে রইল রোদেলা। তারপর পাশ ফিরে ছেলেকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। আবেগ ফ্রেশ হয়ে এসে একেবারে রেডি হয়ে নিল। গোড়ের কাটায় শার্টটা সুই সুই। সে দ্রুত বাথরুম থেকে বের হলো। তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে ফোন আর ঘড়ি হাতে নিয়ে পড়তে পড়তে আয়নার ভিতর থেকে রোদেলাকে একবার পরখ করে দেখে নিয়ে একটা টু শব্দ না করে সোজা রুম থেকে বেরিয়ে পড়ে। এদিকে রোদেলা যে আবেগকে কিছু জিজ্ঞেস করবে তার সময় পর্যন্ত পেল না। অগত্যাই কিছু জানতে পারল না সে। রোদেলার মনে হলো আবেগ হাসপাতালে যাচ্ছে, এছাড়া আর কই বা যাবে আবেগ। রোদেলা নিচে উঠে পড়ে। আবেগ যাওয়ার আগে গেট সম্পূর্ণ খুলে থুয়ে গেছে। সে শাড়ির আঁচলটা ঠিক করে নেয় এবং বাথরুমের দিকে পা বাড়ায়। বাবু উঠে গেছে কিছুক্ষণ আগেই। রোদেলা বেসিনের কল খুলে চোখে মুখে পানি দিল। কালকে রাতে সে খুব ভালোই ঘুমিয়েছে। অনেক গভীর ঘুম যাকে বলে, ইংরেজিতে যাকে বলা হয় সাউন্ড স্লিপ। ফ্রেশ হয়ে নিল সে। তারপর বের হতে চোখ গেল বেডে। বেডে বাবুর সাথে ইবানা বসে আছে। বাবুর সাথেই খেলছে ইবানা। তা দেখে মৃদু হাসে রোদেলা। রোদেলাকে বেরোতে দেখে ইবানা একগাল হেসে বলল, আপু ভাইয়া কোথায়? রুমে তো নেই। রোদেলা অপ্রস্তুত বনে যায়। সে কি বলবে? নিজেও তো প্রপারলি জানে না আবেগ কোথায় গিয়েছে। তাও উত্তরে বলল, তোমার ভাইয়া কিছুক্ষণ আগেই বের হলো। ইবানা বাবুকে কোলে নিয়ে বলে, ও আচ্ছা আপু, না মানে সরি ভাবি, আজকে তো তোমার এই বাসায় ফার্স্ট দিন, একটা ভালো দেখে শাড়ি পরো তো। রোদেলা কিছু বলল না, শুধু মাথা জাকালো। ইবানা বাবুকে নিয়ে রুমের বাহিরে চলে যায়। ইবানা মেডিকেল থার্ড ইয়ারে পড়ে। করোনার জন্য মেডিকেল আপাতত বন্ধ। আর রোদেলা ইংরেজি সাহিত্যে অনার্স করছে ইডেন কলেজ থেকে। রোদেলারও মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল, অনেক প্রচেষ্টাও করেছিল চান্স পাওয়ার, কিন্তু ভাগ্যে যে নেই তাই তো কাটায় 39 পেয়ে 1 মার্কসের জন্য ফেল করেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। তারপর ইটের মহিলা কলেজে অ্যাডমিট হয় সে। রোদেলা ভেবে পাচ্ছে না আজকে কি তুমুল জ্বর বয়ে যাবে বাসায়। মামি এ বিয়ে তো মোটেও খুশি না। মামার জোড়াজুড়িতেই আবেগে বিয়ে করেছে। কালকে মামার আবেগের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কেবল তার জন্য। রোদেলা একটা হতাশার নিঃশ্বাস ফেলল। আজকে যে আবার কি হবে। রোদেলা দৃঢ় পায়ে বের হলো। যা হওয়া তা তো হবেই, সব কিছুর জন্যই সে প্রস্তুত। মামিয়া যাই করুক না কেন তার উপর অত্যাচার তো আর করবে না, হয়তো বা কথাই শোনাবে।
রিশাতের সাথে সংসার করতে গিয়ে এসবে অভ্যস্ত হয়ে গেছে সে। আবেগ তার চেম্বারে বসে রোগী দেখছে। আজকে অনেক রোগী। সপ্তাহের প্রথম দিনে রোগীর সিরিয়ালও থাকে অনেক, শ্বাস ফেলারও সময় নেই। এরই মধ্যে সে 7টা রোগীও দেখে ফেলেছে। এখন তার সামনে যে রোগী বসে আছে তার কোলে 7 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটাকে দেখে তার রোদেলার বাবুর কথা মনে পড়ে যায়। আল্লাহর রহমতে তাদের বাবুটা সুস্থ আছে। বাচ্চাটাকে দেখে নিয়ে প্রেসক্রিপশনে মেডিসিন লেখার আগে বাচ্চার নাম জিজ্ঞেস করতেই বাচ্চার মা বলে ওঠে আবরার ওর নাম। আবেগের কলম থেমে গেল। সে ভাবতে লাগলো তাদের বাবুরও তো একটা নাম রাখতে হবে, কতদিনই বা বাবু বাবু বলে ডাকবে। সে দ্রুত মেডিসিন লিখে দিয়ে রোগীর মাকে উদ্দেশ্য করে বলে, 3 দিন এই ওষুধ খাওয়ান, কাজ না করলে আবার আসবেন। অ্যান্টিবায়োটিক দিইনি, ছোটো বাচ্চা তো, অ্যান্টিবায়োটিক না খাওয়াটাই ভালো। আচ্ছা ডাক্তার সাহেব বলে বাচ্চা আর বাচ্চার মা উঠে চলে গেল। আবেগ ভাবতে লাগলো বাবুর তো আকিকা করাও হয়নি, আকিকা করেই সুন্দর একটা নাম রাখতে হবে। মাস্কের ভিতর থেকে তৃপ্তি করে নিঃশ্বাস নিতে পারল না আবেগ। সে একদণ্ড ঠায় বসে থেকে স্যাস ছেড়ে দাঁড়িয়ে পড়ল, কারণ তার কেবিনে ডাক্তার আফরোজা এসেছেন। যেহেতু উনি সিনিয়র, তার রেসপেক্ট দেওয়ার জন্যই আবেগ দাঁড়িয়ে গেল। উনি কিঞ্চিত হেসে বলে, রোদেলার বাচ্চার তো সার্টিফিকেট নিলে না, ও এই হাসপাতালে জন্মগ্রহণ করেছে, সেটা লিগেল কাগজ নিবে না? আবেগ বলে উঠল, আসলে ভুলে গিয়েছিলাম, পরিস্থিতি কেমন ছিল তা তো আপনি জানেনই। সরি, আমি আজকেই নিয়ে যাব। আফরোজা হালকা হেসে বলে, রোদেলার হাজব্যান্ডের উপর কোনো অ্যাকশন নিবে না তোমরা? আবেগ কিছু না বলে জাস্ট বলল, ওর এক্স হাজব্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ওই তো। পুলিশ কেস করবে না? না। কেন? রিশাত রাজনীতির সাথে জড়িত, আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা আমি যাই। ম্যাম শুনেন। হ্যাঁ বলো। বাচ্চাটার বাবার নামের জায়গায় আমার নাম লিখবেন। ডাক্তার আফরোজা অবাক হয়ে তাকিয়ে রইল আবেগের দিকে। আবেগ শান্ত গলায় বলে, কালকে আমার সাথে রোদেলার বিয়ে হয়ে গেছে। আমার সোনার টুকরো ছেলের তুলনায় তুমি কিছুই না। ওর পায়ের নখের যোগ্যতাও নেই তোমার রোদেলা। তুমি হচ্ছে পোড়া কপালি। এক ঘরে তো সংসার করতে পারো নাই, এখন আসছো আমার ছেলের মাথা খেতে। একদণ্ড থেমে পের পোড়ন কেটে বলে ওঠে, আমার ছেলেটার জীবনটা শেষ করে দিয়ে এখন বসে বসে টিভি দেখছো? উপরের কথাগুলো কর্কশ কণ্ঠে বলে ওঠে আবেগের মা জাবেদা খাতুন। রোদেলা বৃষ্ময় চোখে তার শাশুড়ির দিকে একবার তাকালো, তারপর চোখ জোড়া নিচে নামিয়ে নিল, সেই সাথে মাথায়। যদি জাবেদা খাতুন একটু ঠিকভাবে রোদেলার দিকে তাকাতেন তাহলে হয়তো দেখতে পেতেন রোদেলার চোখে পানি, কিন্তু রোদেলার চোখের পানি সে দেখতে পেল না, আর দেখলেও খুব একটা প্রভাব বিস্তার করতো না তার মাঝে। জাবেদা খাতুনের মনে যত আগুন আছে সব নিয়ে জ্বলে একাকার। তিনি সাপের মতো হিসিস করছেন। রোদেলা দ্রুত টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে দ্রুত টিভি অফ করে দিল। টিভিতে মনপুরা মুভিটা চলছিল। এই মুভিটা একটা সময় ভীষণ প্রিয় ছিল রোদেলার। প্রথম যখন রিলিজ হয় ওই সময় সে টিনেজার ছিল, তাই তো সিনেমা হলে গিয়ে 3 বার দেখেছে বান্ধবীদের সাথে। আজকে হঠাৎই টিভিতে মুভিটা হচ্ছে দেখে ইবানাই জোর করে তাকে বসিয়ে দিল টিভি পর্দার সামনে। মাত্রই নাস্তা সেরেছে রোদেলা, তাতেই ইবানা তাকে ডাক দিল। সেও ইবানার ডাকে সাড়া দিয়ে ড্রয়িং রুমে এসেছে। ইবানা তাকে জোর করে বসিয়ে দেয়। বাবু তাদের বেডরুমে ঘুমাচ্ছে, তাই রোদেলা ইবানার জোড়াজুড়িতে সোফায় বসে পড়ে। হুট করে ইবানার কল আসায় সে অন্য রুমে চলে যায়। এরই মধ্যে রোদেলার শাশুড়ি বাহির থেকে ফিরেই তাকে এত কথা শোনালেন। জাবেদা খাতুন কিছু বলবেন তার আগে রোদেলা তাড়াহুড়ো করে রিমোট রাখতে গিয়ে থাম করে ফেলে দিল। সঙ্গে সঙ্গে রিমোট ভেঙে ব্যাটারি দুইটা দুই দিকে সরিয়ে যায়। হুট করে যে এমন কোনো ভুল রোদেলার মাধ্যমে ঘটে যাবে তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না রোদেলা। তার মুখটা কালো হয়ে গেল। রোদেলা মিনমিন সুরে বলল, আমি উঠাচ্ছি মামি। জাবেদা খাতুন কর্কশ কণ্ঠে বলে, তার কোনো দরকার নাই বাপু, এই সময় ঝুঁকলে যদি ব্যথা বাড়ে আবেগ এসে আমাকেই কথা শোনাবে। রোদেলা মৃদু হাসল, কিন্তু মুখে কিছুই বলল না। তার মামির স্বভাবটাই এমন, বাহিরে যত চটক বলুক না কেন ভিতরের দিকটা নরম। এমন না যে উনি মানুষটা খারাপ, আপাতত সে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে না, না পারারই কথা। আবেগের সাথে রোদেলার বিয়ে হবে এটা তো রোদেলা নিজেই আবেগকে ভালোবাসার পরও কোনো দিন কল্পনাও করতে পারেনি। মামির তার সাথে এমন করাটা জায়েজই আছে। কোনো মাই বা মানতে পারবে না তার অবিবাহিত সুপুরুষ ছেলের সাথে কোনো বিবাহিত নারীর বিয়ে, তাও যদি ডাক্তার ছেলে হয়। বাংলাদেশে তো এমনি ডাক্তারদের কদর হিমালয় সুইসুই। পাত্রপাত্রী বাজারের সবচেয়ে আদর্শ হলো ডাক্তার পাত্র। সেরকম একটা অবস্থায় আবেগ তাকে বিয়ে করেছে।
তার ছেলের সৎ বাবাও হয়ে গেছে। ভিতর থেকে বাবুর কান্নার শব্দ বেশি আসলো। জাবেদা খাতুন বলে ওঠে, যাও বাচ্চা সামলাও। রোদেলা কিছু না বলে উঠে গেল এবং রুমে ঢুকে বাবুকে কোলে তুলে নেয়। তারপর বলে ওঠে, কি হয়েছে বাবাই, কাঁদো কেন? রোদেলা বাবুকে নিয়ে হাঁটতে লাগলো। বাবুকে কোলে নিয়ে হাঁটলে চুপ হয়ে যায় সে, তাই রোদেলা আস্তে আস্তে হাসছে। হাঁটতে হাঁটতে সে বারান্দায় গেল। বারান্দায় যেতে ইভানার মৃদু আওয়াজ বেশি আসলো। এখনও ফোনে কথা বলছে ইভানা। কার সাথে এতক্ষণ ধরে কথা বলছে সে? রোদেলা এ নিয়ে আর মাথা ঘামালো না। বাবু চুপ হয়ে গেছে। এখন বেলা 1টা বাজে। বাবুকে গোসল করাতে হবে। রোদেলা গরম পানি আনতে গেল। আবেগ ডাক্তার আফরোজার কেবিনে বসে আছে। উনি একটা ফর্ম আবেগের হাতে ধরিয়ে দিয়ে বলে, বাচ্চার নামে জায়গাটা ফাঁকা রাখলাম, তুমি লিখে দিও পরে। আচ্ছা ম্যাডাম। ডাক্তার আফরোজা তার কেবিনে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চশমাটা খুলে টেবিলে রেখে বলে, রোদেলাকে 7 দিন পর আমার কাছে নিয়ে আসবে, চেক আপ করতে হবে, ওষুধ ঠিকমতো খেতে বলবে। জি, তুমি নিজেই তো ডাক্তার, তাই আর কিছু বলবো না। আফরোজা উঠে বলে উঠলেন, তোমার কিন্তু 20,000 টাকা ডিও আছে। জি ম্যাডাম, আমি আগামী মাসের বেতন পেলেই দিয়ে দিব। ইটস ওকে, আমি কি আর হাসপাতাল থেকে কোথাও যাচ্ছি নাকি? তোমার সুবিধা মতো দিয়ে দিও। থ্যাঙ্কস ম্যাম। বাচ্চার নাম কি রাখবে ঠিক করেছো? ভালো দেখে সুন্দর একটা নাম রাখবে। আচ্ছা, তাহলে আমি যাই। ওকে। আবেগ তার রুম থেকে বের হলো। রোদেলাকে পাক্কা 7 দিন হাসপাতালে রাখতে হয়েছিল। সব মিলিয়ে অনেক খরচ হয়ে গিয়েছিল, যার সবটা আবেগ নিজেই পে করেছে। কিন্তু তারপরও 20,000 টাকা এখনও দিতে পারেনি। এই হাসপাতালে চাকরি করে তার জন্য সে 30% ডিসকাউন্ট পেয়েছে। তারপরও 20,000 ডিউ আছে। আবেগ একটা দীর্ঘশ্বাস ফেলল। আকিকা করতে কত টাকা লাগবে? কোরবানি দিতে হবে, ছোট করে হলেও আকিকা করতে হবে। আজকালের মধ্যেই হাসপাতালের বিল মেটাতে হবে। আবেগ মনে মনে ঠিক করলো আজকে ব্যাংকে যাবে, টাকা তুলবে। তার নিজের জমানো 10 লাখ টাকা আছে, সেখান থেকে 2 লাখ টাকা তুলতে হবে। এই টাকা সে নেহাকে দেনমোহর দিবে বলে জমাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তা আর সম্ভব হলো না। রোদেলাকে সে মাত্র 20,000 টাকা দেনমোহর দিয়েই বিয়ে করেছে। আবেগের বুক পেটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার অর্থের অভাব জিনিসটা একদমই অপছন্দ, কিন্তু মধ্যবিত্ত প্রতিটা ঘরেই মনে হয় একবার না একবার অর্থের সংকট করা নাড়বেই। আবেগের মনে হচ্ছে তার যদি কোনো টাকার গাছ থাকতো, তাহলে সেখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে সে ব্যবহার করত। আবেগ বেশ ক্লান্ত। চেয়ারে গা এলিয়ে দিতে না দিতেই ইমার্জেন্সিতে ডাক পড়ল। অগত্যায় সে উঠে পড়ল রুগী দেখতে যাওয়ার জন্য। রোদেলা সবেমাত্র বাবুকে নিয়ে বারান্দায় বসেছে গোসল করাবে এই জন্য। হুট করে জাবেদা খাতুন এসে বাস খাই গলায় বললেন, এটা কোনো সময় হলো বাচ্চা গোসল করানোর? বাচ্চাদের সকাল সকাল গোসল দিতে হয়, বেলা পড়ে যাওয়ার পর না। এসবের জ্ঞান যদি না থাকে তাহলে কেমনে হবে? এখন তো ঠান্ডা লেগে যাবে, আর তোমাকে ডাক্তার সে হলে বসতে মানা করেছে, তাও কেন তুমি বসেছ? বাবুকে গোসল করানোর জন্য। 2 দিন ধরে গোসল করানো হয় না। জাবেদা খাতুন বললেন, উঠে দাঁড়াও, আমি ময়নার মাকে পাঠাচ্ছি। রোদেলা বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। জাবেদা খাতুন হন হন করে রুম থেকে বের হয়ে আসলেন। কিছুক্ষণ পরে আবেগের বাসায় সাহায্য কর্মী ময়নার মা এলেন। উনি এসে বাবুকে গোসল করিয়ে দিলেন। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রোদেলা নিজে গোসল করতে গেল। আবেগ অফিস থেকে বের হলো। আজকে ব্যাংকে যাবে, কিছু কাগজপত্র লাগবে, এই জন্য বাসায় এই অসময়ে ফিরে এসেছে। একটা রিক্সা ঠিক করে সেটাই বসতেই তার ফোন বাজতে লাগলো। সে ফোনটা হাতে নিয়ে দেখলো নেহার ফোন। সাথে সাথে তার চেহারার রং পাল্টে যায়। আবেগ ডোক গিলল। এতক্ষণে তার বিয়ের খবর নেহার কান অবধি যাওয়ার কথা। সে ফোন ধরতে নেহার কান্নার শব্দ। ওপাশ থেকে কেবল নেহা কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে কেঁদে চলেছে সে, কোনো কথা বলছে না। একবার অস্পষ্ট স্বরে আবেগ শুধু বলেছে। আবেগ ফোনটা কেটে দিল। কী যে হচ্ছে আর কী যে হবে কিছুই সে জানে না। শুধু স্রোতের অনুকূলে ভেসে চলেছে সে। স্রোত যেদিকে যাচ্ছে সেও সেদিকে বয়ে চলেছে। এছাড়া আর কী বা করার আছে তার? রোদেলা গোসল করে বের হতে চমকে গেল। আবেগ একদম তার মুখ বরাবর দাঁড়িয়ে আছে। এ অসময়ে কেন ঘরে ফিরেছে আবেগ? মনে মনে বলে রোদেলা। সে আবেগের দিকে তাকালো। সম্পূর্ণ ঘেমে নিয়ে একাকার সে, শার্টটা ঘামের জন্য ভিজে গেছে। আবেগ রোদেলার দিকে তাকালো। মাত্র গোসল সেরে বেরিয়েছে রোদেলা। হাতে গামছা পেঁচিয়ে রেখেছে, চুলগুলো ভেজা। টপটপ করে পানি গড়িয়ে পড়ছে রোদেলার চুল থেকে। আবেগ রোদেলাকে দেখতে লাগলো। রোদেলার চুলগুলো কোমর পর্যন্ত চড়ানো,
আবেগ হুট করে রোদেলার হাত থেকে ভেজা গামছাটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। রোদেলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, আস্তে করে বলে ওঠে, আমার সুরমোছা হয়নি তো। আবেগ এই কথার কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর দুপুরে সবাই খেতে বসেছে, আবেগও বসেছে। রোদেলাও আবেগের পাশে বসে আছে। খেতে খেতে আবেগ সবার উদ্দেশ্যে বলে, আগামী শুক্রবার বাবুর আকিকা করব। আত্মীয় স্বজন যাকে যাকে দাওয়াত দিতে চাও দিতে পারো। জাবেদা খাতুন কিছু বলতে যাবেন, তার আগে আবেগের বাবা ইমতিয়াজ সাহেব বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। স্বামীর কথার বিরোধিতা না করতে পেরে জাবেদা খাতুন খাওয়া ছেড়ে উঠে গেলেন, যা আবেগের চোখ এড়ালো না। খাওয়ার পর রোদেলা আবেগ রুমে আসলো। আবেগ রোদেলাকে উদ্দেশ্য করে বলে, বাবুকে কি বলে ডাকো তুমি? রোদেলা শান্ত গলায় বলে, বাবু বলেই ডাকি। কোনো নাম ঠিক করেছো তুমি? না। তাহলে কি নাম রাখতে চাও? রোদেলা কিছুক্ষণ ভেবে বলে, পলাশ। আবেগ মুখ বাঁকিয়ে বলে, এটা কোনো নাম হলো? সে পুরনো আমলের। তাহলে প্রেম রাখি। আবেগ আবারও বিরক্ত মাখা গলায় বলে, আমার ছেলে কি সালমান খানের মুভির চরিত্র যে প্রেম নাম রাখবো? রোদেলা আরও এক দফা বিষম খেল। তার ছেলেকে আবেগ নিজের সন্তান মানে? খুশিতে রোদেলার চোখ চিকচিক করতে লাগে। সে তা আবেগকে বুঝতে না দিয়ে বলে, তাহলে তুমি ঠিক করো। আবেগ বিরক্ত মাখা মুখ নিয়ে রোদেলাকে পাশ কাটিয়ে চলে গেল। রোদেলা এখনও অবাক হয়ে চোখ কিছুটা বড় করে আবেগের দিকে তাকিয়ে আছে। আবেগ তার ফোন রেখে বাথরুমে ঢুকে পড়ল। সে বাথরুমে ঢুকতে তার ফোন বাজতে লাগলো। ফোনের ভাইব্রেশন রোদেলার বুকে কম্পন সৃষ্টি করে। আবেগ বাথরুম থেকে বলে ওঠে, ফোনটা ধরো রোদেলা। এ কথাটা শোনার মিনিটের পর রোদেলা ফোন ধরার জন্য টেবিলের কাছে গেল, কিন্তু দুঃখজনকভাবে ফোনটা কেটে যায়। রোদেলা আবেগের ফোন হাতে নিয়ে ডায়াল লিস্টে গেল। সে দেখলো হাসপাতাল থেকে কল এসেছিল। এটা দেখার পরপরই রোদেলার চোখ নিচে যেতে রোদেলা আরেকটা দফা কেঁপে ওঠে। তার মাথা ভুবু করতে লাগে। স্ক্রিনে ইংরেজি ওয়ার্ডে লেখা নেহা। রোদেলা অস্পষ্টভাবে নেহা বলে ওঠে। ঠিক সেই সময় আবেগ বাথরুম থেকে বের হয়ে এভাবে রোদেলাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে যায় এবং সো মেরেই নিজের ফোনটা রোদেলার হাত থেকে কেড়ে নেয়। তারপর আবেগ কড়া গলায় বলে, কারো ফোন তার পারমিশন ছাড়া ধরতে হয় না। ইটস এ ব্যাড ম্যানার্স। নেক্সট টাইম থেকে আমার ফোন আর ধরবা না। রোদেলার কানে আবেগের কোনো কথাই যাচ্ছে না। তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। বহু কষ্টে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই পা জোড়া গুড়গুড় হয়ে ভেঙে যাবে। নেহার নাম আবেগের ফোনে দেখে রোদেলার বুকের ব্যথা তীব্র থেকে তীব্রতর হলো। নেহা যদি তার কাছে জবাব চায়, কি জবাব দিবে সে? ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের সুখ কেড়ে নেওয়ার অপরাধ যে তার কাঁধে এসে জমবে। রোদেলার দুচোখ বেয়ে দুফোঁটা অশ্রুমালা গড়িয়ে পড়ে। আবেগ এখনও ফোন হাতে দাঁড়িয়ে আছে। সে রোদেলার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এখনও শুকায়নি, বেজাই আছে। আবেগ মূলত রোদেলাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটাকে দেখে অন্যমনস্ক মনে হচ্ছে। কি এত ভাবছে? আবেগ আবারও রোদেলাকে পাশ কাটিয়ে বেডে গিয়ে বসল। সে ফোনের সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিল। তারপর ফোন রেখে শুয়ে পড়ল। 8 ঘন্টা রেস্ট নিয়ে ব্যাংকে যেতে হবে তাকে। চোখ বন্ধ করে শুয়ে থাকতে কানে বাবুর কান্নার আওয়াজ বেশি এলো। সে চোখ খুলে দেখে রোদেলা রুমে নেই। কি আশ্চর্য, মেয়েটার কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? বারবার বাচ্চাটাকে রেখে কই চলে যায়? বাচ্চা সামলাতেই জানে না, বিড়বিড়িয়ে বলে ওঠে আবেগ। তারপর বাবুকে কোলে তুলে নিয়ে এবং কান্না থামানোর চেষ্টায় নেমে যায়। নেহা বালিশে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এছাড়া তার বার কি করণীয় আছে? কাঁদা ছাড়া তার আর কোনো অপশান নাই। কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে সে। সেই সকাল থেকে একাধারে কেঁদেই যাচ্ছে নেহা। আজকে সকালে আবেগের বিয়ের খবরটা অথয়ের কাছ থেকে পেয়েছে সে। অথচ আবেগ নিজে থেকে তাকে কিছু জানায়নি। জানাবেই বা কোন মুখে? চোর কি কোনোদিনও চুরি করে বলে যে আমি চোর, অমুক জায়গায় চুরি করেছি? ঠিক তেমনি আবেগও ফোন দিয়ে কি বলতো? নিজের প্রেমিকাকে তো আর নিজের বিয়ের কথা বলা যায় না। নেহা আবারও কেঁদে দিল। কি করবে সে এখন? আবেগ ছাড়া যে তার জীবন শূন্য। বুকের ভিতরে শূন্যতা নিয়ে সে কীভাবে বাকিটা জীবন পার করবে? কিভাবে? চিৎকার করে বলে ওঠে নেহা। তার এই আর্তনাদ সে কেবল নিজেই শুনতে পেল। রোদেলা চা হাতে দাঁড়িয়ে আসছে জাবেদা খাতুনের রুমের সামনে। মামা দুপুরের পর দোকানে যান। মামার ইলেকট্রনিক্সের দোকান আছে, সেখানেই বসেন মামা। দুপুরে খেতে আসেন বাসায়। রোদেলা বিড়ালের মতো দৃঢ় পায়ে রুমে ঢুকলো। মামি এ সময় চা খান, তাই আজকে সে বানিয়ে দিল। আগে প্রায় সময় এই সময়টা ক্লাস করে মামার বাসায় আসতো। দুপুরে খেয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে আবেগ গিয়ে রেখে আসতো তাকে। আবেগরা ফার্ম গেট থাকে।
ফার্মগেট থেকে ইডেন কলেজ অনেক কাছে হয়, তাই রোদেলা মাঝে মাঝেই আসতো মামার বাসায়। তখন দেখতো প্রায় মামি এই সময়টাই চা খেতেন। মামি রোদেলাকে তুই বলেই ডাকে, কিন্তু কালকে থেকে তুমি করে ডাকছে। এতে বেশ হতাশ রোদেলা, কারণ তার কাছে মনে হয় ভালোবাসার বহিঃপ্রকাশের অন্যতম ভাষা হলো তুই। সবচেয়ে মজার বিষয় হলো ইংরেজিতে তুই বলে কোনো শব্দ নাই, সবাই হচ্ছে ইউ। এই কারণে যারা রোদেলাকে তুই বলে ডাকে তাদেরকে সে একটু অন্য নজরেই দেখে। রোদেলা মৃদু সুরে মামি বলে ডেকে উঠল। জাবেদা খাতুন শুয়েই ছিলেন, তাকে ডাকতে দেখে উঠে বসলেন বিছানার উপরে। রোদেলাকে দেখে সে বুঝি একটু বেজারি হলো, মুখটা কালো করে ভাবলিহীনভাবে বলে, কি চাই? মামি, তোমার জন্য চা বানালাম। উনি মুখটা বাঁকিয়ে বলে, যত সব আদিক্ষেতা, এসব করে আমাকে গলাতে চাচ্ছিস তুই? আমি বরফ না যে গরম পেলেই গলে যাব। এ জাবেদা খাতুনের মনটা লোহার মতো শক্ত। তোর কোনো কাজে আমার মন গলবে না। যা, আমার সামনে থেকে যা, দূর হ। রোদেলা হালকা হেসে মনে মনে বলে, লৌহাও 1538 সেলসিয়াস তাপমাত্রাতে গলে যায় মামি। এইটুকু ভেবে সে মামির রুমের বাইরে চলে আসে। রোদেলা যাওয়ার পরপরই জাবেদা খাতুন টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে চা খেতে থাকেন। তার বড্ড চায়ের তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু উঠে গিয়ে চা বানানোর শক্তি পাচ্ছিল না সে। এই সময় চা খেতে পেরে বেশ ফ্রেশ লাগছে তার। রোদেলা রুমে যেয়ে দেখে আবেগ বাবুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। রোদেলাকে আসতে দেখে আবেগ তার কাছে গিয়ে বলে, তোমার সমস্যাটা কি বলো তো? বাচ্চা রেখে কোথায় হাওয়া হয়ে যাও বলো তো শুনি। আবেগ, আমি রান্না করেছিলাম। আবেগ আর কিছু বলল না। তার এখন যেতে হবে বাহিরে। এটা যেমন একটা কারণ, তেমনি আরেকটা কারণ হলো তার রোদেলার সাথে কথা বলতে মন সায় দেয় না, তার ভালো লাগে না। কোথায় যেন একটা বাধা কাজ করে। সে রোদেলার কোলে বাবুকে দিয়ে হনহন করে রুম ছেড়ে বের হতে লাগলো। রোদেলা তড়িগড়ি করে বলে, কোথায় যাচ্ছ এই সময়? আবেগ পিছনে না ফিরেই বলে, নান অফ ইউর বিজনেস। রোদেলা আর কিছু জিজ্ঞেস করলো না, সে বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রোদেলা একবার ঘড়িতে দেখে নিল, সময় জানান দিচ্ছে 4:30 বাজে। এই অবেলায় কই যাচ্ছে আবেগ? রোদেলার মনে প্রশ্ন জাগে, কিন্তু উত্তর মেলাতে পারল না সে। আবেগ ব্যাংকের কাজ শেষ করে বের হতে আবারও নেহার ফোন আসলো। আবেগ বুকে সাহস সঞ্চয় করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে নেহার কান্না ভেসে আসছে। নেহার কান্নার শব্দ শুনে আবেগের বুকটা স্যাঁত করে উঠল। সে নরম স্বরে বলে, কান্না থামাও নেহা, স্টপ ক্রাইং। এরপর পাক্কা 10 মিনিট উভয় পাশের ব্যক্তিরা নীরব, যার বেনিফিট কল সেন্টার পাচ্ছে। নেহা কাঁপা স্বরে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। আবেগ ছোট বাক্যে জবাব দেয়, সম্ভব না। নেহা আবারও করুণ স্বরে বলে ওঠে, প্লিজ। আবেগ নেহার অনুরোধ পেলতে পারল না, তাই তো নেহার বলা রেস্টুরেন্টে না চাওয়া সত্ত্বেও গেল। কখনো কখনো আমরা মনের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করে থাকি। আবেগের মনে হয় মনের বিরুদ্ধে গিয়ে আমরা যেসব কাজ করে বসি, সেই সময়টা হচ্ছে সবচেয়ে শ্বাসরুদ্ধকর। ওই সময়টায় নিঃশ্বাস নিতেও যন্ত্রণা লাগে। আবেগ বসে আছে ধানমন্ডির এক রেস্টুরেন্টে। তার সামনে নেহা বসে আছে। নেহাকে দেখার পর থেকে তার বারবার মনে হচ্ছে কেন এলো সে, না আসায় হাজার গুণ বেটার ছিল। নেহার পোলা পোলা লাল টকটকে একদম রক্ত জবার মতো চোখ দুটো দেখে যে তার বুকটা কেঁপেই উঠল। এ সময় আবেগের বুকে কেউ নিশ্চিত রেটিং পেত। সে একটা দীর্ঘশ্বাস পেলে হালকা হেসে বলে, কিছু অর্ডার করব? নেহা তার দিকে তাকালোই কথা শুনে। নেহার সাথে চোখাচোখি হতে আবেগের বুক হুট করে উঠে, তাও নিজের শক্ত করে বলে, তোমার ফেভারিট থাই স্যুপ আর অন্থন অর্ডার দেই? নেহা কিছুটা উঁচু আওয়াজে বলে ওঠে, আর ইউ জোকিং উইথ মি? অবভিয়াসলি নো। নেহা থমথমে গলায় বলে ওঠে, তুমি কি রোদেলাকে নিজের ইচ্ছে বিয়ে করেছ? আবেগ এই কথার উত্তর না দিয়ে নেহার চোখের দিকে তাকালো। নেহার লাল চোখ দেখে যা যা বলতে চাচ্ছিল সব গুলিয়ে ফেলে সে। নেহা কঠিন গলায় বলে, কি হলো, চুপ করে আসো কেন? উত্তর দাও। কি? ঠিক মতো জবাব দাও, চুপ থেকো না প্লিজ। তোমার নীরবতা আমার বুকে নতুন আশা জাগিয়ে তুলছে। আবেগ যান্ত্রিক গতিতে বলে ওঠে, হ্যাঁ, নিজের ইচ্ছে বিয়ে করেছি। এ কথা শুনেই নেহা হতাশ হয়। মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে আবেগ নিজের ইচ্ছে বিয়ে করেনি, কিন্তু আবেগের মুখে কথাটা শুনে মনে পুষে রাখা আশাটা যেন কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে গেল। সে হতাশ হয়ে গেল এবং করুণ গলায় বলে, আমার কথাটা কি একবারও ভাবলে না? আমি যে তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তাও আমাকে ফেলে দিলে। কি দোষ ছিল আমার আবেগ? আবেগ নেহার দিকে না তাকিয়ে বলে,
তোমার বাবা আমাকে পছন্দ করেন না, তো আমি তো তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি ফিরে আসো। আমার তুমি ব্যতীত আর কিছু লাগবে না, কেবল এবং কেবলমাত্র তোমাকেই আমি চাই। ভুল সূত্র প্রয়োগ করছ, আমাকে ভুলে যাও তুমি। নেহা কেঁদে দিয়ে বলে, আমার সবটা জুড়ে যে তুমি, কীভাবে বলবো তোমাকে। আবেগ এতক্ষণ ধরে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল নেহাকে যা যা বলবে। সেসব কথা গুছিয়ে নিয়ে নেহার কথা শেষ হতে বলে ওঠে, আমরা যখন কোনো অঙ্ক করতে গিয়ে দেখি ভুল সূত্র প্রয়োগ করে ফেলেছি, তখন কি করি? ভুল সূত্রের মাধ্যমে আগাই। নেহাকে প্রশ্ন করল। নেহা কিচ্ছু বলল না। আবেগ নিজ থেকে বলে দিল, নিশ্চয় না, পুরো অঙ্কটা কেটে দিয়ে নতুন করে শুরু করি, সঠিক ল অ্যাপ্লাই করি। ঠিক তেমনি আমি হয়তোবা তোমার জীবনে একটা ভুল সূত্র ছিলাম, তাই তোমার হিসাব মিলছে না। আমাকে কেটে ফেলে নতুন সূত্র দিয়ে অঙ্ক করো, দেখো মিলে যাবে। মুভ অন নেহা। নেহা বাসখায় গলায় বলল, খুব তো বললা মুভ অন করতে, কিন্তু কিভাবে? আমার তো একটা সূত্রই জানা আছে, সেটা হলো তুমি। আর কিছু জানি না আমি, আর না জানতে চাই। আমি উঠলাম। আবেগ আবেগ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, একটা গণিত বইয়ে কিন্তু সব অঙ্ক থাকে না। পরীক্ষার হলে যা শিখেছি সেখান থেকে লিখি, হুবহু সব কিছু না পরীক্ষায় কমন পাওয়া যায়, আর না জীবনে। খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয়, আর শিখে যেতে হয়। আসি তাহলে। নেহা আবেগে যাওয়ার দিকে চেয়ে রইল আর বলল, প্লিজ আমাকে একা রেখে যেও না, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। আবেগের কান অব্দি কথা গেল, কিন্তু সে কিছু বলল না, কারণ এই কঠিন কথাটার পাল্টা জবাব তার শব্দ ভাণ্ডারে নেই। আবেগ রেস্টুরেন্ট থেকে বের হলো, রাস্তার সাইড দিয়ে বড় বড় পায়ে হাঁটছে। আগামীকাল শুক্রবার, কোরবানির জন্য গরু আজকেই কিনবে। আবেগ ঠিক করেছে তার ছেলের নাম সাদ বিন রহমান সমুদ্র রাখবে। জগৎটা বড্ড অদ্ভুত। ক্লাস 9 রসায়ন পড়তে গিয়ে শিখেছিল, কিছু বন্ধন ভেঙে তবে নতুন বন্ধন সৃষ্টি হয়। আজকে এই শিক্ষাটা তার জীবনেই ঘটে গেল। আবেগ পরম আবেশে চোখ বুজে গান গাচ্ছে, আর লুকিয়ে লুকিয়ে রোদেলা মুগ্ধ নয়নে তাকে দেখে যাচ্ছে। রোদেলার মনে হচ্ছে গানটা আবেগ তার জন্যই গাচ্ছে, তাকে ডেডিকেট করে গাওয়া হচ্ছে এই গান। আবেগের কণ্ঠে গানটা শুনে রোদেলার সদ্য প্রেমে পড়া হৃদয় বারবার বলে ওঠে, আবেগ বুঝি তাকে ছাড়া কিছু বোঝে না। সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় সে রোদেলাকে ভালোবাসে। আবেগের মুখ থেকে তুমি তো আমারই, জানো না হো হো লাইনটাও শোনা মাত্র রোদেলার চোখ মুখ লাল হয়ে গেল। বুকের ভিতর রঙিন পাখি ডানা জাপটাতে লাগলো। সেই সাথে দু চোখ জোড়ে লাল নীল সবুজ স্বপ্নেরা উড়ে উড়ে শুরু করে দিয়েছে। রোদেলার মনে জমা সব স্বপ্নের শুরুও আবেগ দিয়ে, সমাপ্তও আবেগের মাধ্যমে, এমনকি মাঝে সেটিও তো আবেগ। সময়টা রোদেলার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরের কাহিনী। সে পামগেটে রেটিনায় কোচিং করার জন্য আবেগদের বাসায় উঠেছে। ফার্মগেট সব ভর্তি কোচিংয়ের মূল ব্রাঞ্চ, তাই রোদেলাকে ফার্মগেটের রেটিনায় ভর্তি করানো হলো। রোদেলার বাসা মিরপুরে। রেটিনায় সে টানা 3 দিন ক্লাস করার শিডিউল নেই, এজন্য সপ্তাহে 3 দিন আবেগদের বাসায় থাকতো, আর সপ্তাহের অন্যান্য দিন নিজের বাসায় পড়াশোনা করত। রোদেলা গতকালকে মামার বাসায় এসেছে, কালকে বিকেলের পর এসেছে। তার বাবা এসে রেখে গেছেন। কালকে আসা থেকে রোদেলা আবেগকে এক ঝলক দেখার জন্য চটপট করছে, কিন্তু সাহেবের দেখা মিললে তো। হবু ডাক্তার সাহেব তো তার রুমে পড়া নিয়ে ব্যস্ত, কারো সাথে সাক্ষাৎ করার টাইম যে তার নেই। আগামীকাল নাকি আবেগের প্রব, এমনটাই শুনলো রোদেলার মামির কাছ থেকে। তাই তো মনে চটপটানি নিয়ে সারা সন্ধে পার করে দিল রোদেলা। মনে তীব্র আশা ছিল রাতে খাওয়ার টেবিলে দেখা হবে, কিন্তু তাদের আশার আলোকে অন্ধকার করে দিয়ে আবেগ খেতে বের হলো না, কারণ তার নাকি পড়া শেষই হয়নি, এখনও বাকি আছে। বাকি পড়া সে তার রুমে খেতে খেতেই পড়বে। খাওয়ার টেবিলে মামি বললেন, ছেলেটা মাসে বিকেল 5টায় পড়তে বসেছে, আর এখন 10:30 বাজে। দেখো তো এখনও ওর নাকি পড়াই শেষ হয়নি। রোদেলা হালকা হেসে দিল। মামি তাকে উদ্দেশ্য করে বলে, মেডিকেলে কিন্তু অনেক পড়া, সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকতে হবে রে রোদেলা। আবেগকেই দেখ, দিন নাই রাত নাই খালি পড়া আর ক্লাস, প্রতিদিনে ক্লাস টেস্ট হ্যান ত্যান। জানো না তো, আবেগ যেদিন অ্যাটোপসি ক্লাস করে এসেছিল, বেচারা আমার ছেলেটা রাতে ভাত খাইতেই পারেনি। যে শার্ট পরে লাশ ঘরে ঢুকেছে ওইটার কোনো দিনও পড়েনি। রোদেলা ছোট করে ও বলে প্লেটের ভাত নাড়াছড়া করতে লাগলো। তার খেতে অস্বস্তি লাগছে। আজকের মেনুতে গরুর কলিজা। রোদেলা গরুর কলিজা খায় না,
কেমন যেন লাগে তার, তাই খেতে পারে না। খিদাও পেয়েছে বেশ। রোদেলার মনে হয় অন্য কোথাও বেড়াতে গেলে খিদা বেশি লাগে। রোদেলা খাচ্ছে না দেখে মামা জিজ্ঞেস করলো, কিরে খাচ্ছিস না কেন? তরকারি ভালো লাগেনি? তখনই ইভানা হুট করে বলে দিল, আল্লাহ, রোদেলা আপু তো কলিজা খায় না। মামা চিন্তিত মুখ নিয়ে বলে, আগে বলবি না? এই ময়নার মা, জলদি একটা ডিম বাজো তো। রোদেলা ইতস্ত করে বলে, লাগবে না মামা, জলদি খেয়ে নিব। আরে কেন, এক্ষুনি বাজা হয়ে যাবে। ময়নার মা একটু জলদি করো। ময়নার মা রান্নাঘর থেকে বের হয়ে এসে বলে, জি বাজতে দিছি, তা পেঁয়াজ মরিচ দিব ডিম বাজিতে? রোদেলা বলল, হ্যাঁ দিয়েন। ময়নার মা বলে, আচ্ছা। আবেগ বাবা আবার ডিম বাজিতে পেঁয়াজ মরিচ খায় না, তাই তো জিজ্ঞেস করলাম। মামা বলে ওঠে, আবেগের তো গরুর কলিজা খুব পছন্দ, ও খেয়েছে? মামি জবাব দিল, হ্যাঁ। রোদেলা একথা শুনে মৃদু হাসল। পরের দিন ঘুম থেকে ওঠার আগেই আবেগ চলে যায় প্রপ দিতে। রোদেলা নিজেও কোচিংয়ে চলে যায়। বিকেলে এসে ফ্রেশ হয়ে হাতে এক কাপ চা নিয়ে ছাদে উঠে যায়, এবং তখনই আবেগের কণ্ঠে গান শুনে তার মন মেজাজ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। সব ক্লান্তি চুকে যায়, মনে কেবল ভালোবাসার রং উড়ে উড়ি করতে লাগে। সে অনুভূতির কথা হয়তো লিখে প্রকাশ করা যাবে না। হুট করে বাবুর আওয়াজে অতীতের এক মধুর বিশেষ স্মৃতি থেকে বেরিয়ে এলো রোদেলা। এতক্ষণ ধরে সে ভাবনার জগতে বিরাজ করছিল, এখন বর্তমানে এসে পৌঁছালো। সে দ্রুত বাবুর কাছে ছুটে যায় আর বাবুকে কোলে তুলে নেয়। সাথে সাথে বাবু কান্না থামিয়ে দেয়। নেহা এখনও রেস্টুরেন্টে বসে আছে, উঠার কোনো নামগন্ধ নাই। সে অনবরত কেঁদেই যাচ্ছে। রেস্টুরেন্টের মানুষ বারবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না, সবাই শুধু দেখেই যাচ্ছে। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে অথৈ ঢুকে হন্য হয়ে নেহাকে খুঁজতে লাগলো। অথৈর চোখ কর্নারের টেবিলে গিয়ে ঠেকল। সে দেখলো নেহা চেয়ারে বসে কেঁদেই যাচ্ছে। তাকে দেখে অথৈয়ের কষ্ট হতে লাগে। সে বড় বড় পা ফেলে নেহার কাছে গেল এবং নেহার কাঁধে হাত রাখল। কাঁধে হাত রাখা সত্ত্বেও নেহার মনে কোনো ভাবান্তর হলো না, তাই অথৈ নেহাকে তার দিকে ঘুরিয়ে নেয় এবং নেহাকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না থামা। আর আবেগ ভাই কই? এ কথা শুনে নেহা তাচ্ছিল্যের সুরে বলে, কোথায় আবার? বউয়ের কাছে গেছে। অথৈ ব্রু কুঁচকে বলে, তোকে এই অবস্থায় রেখে চলে গেল? নেহা কান্না থামিয়ে বলে, কেন যাবে না? আমি কে হই ওর যে সাথে থাকবে? কেউই হই না। আচ্ছা আচ্ছা, একজাক্টলি কি বলেছে ভাইয়া তোকে? নেহা অসহায় গলায় বলে, কি আর বলবে, জাস্ট বলেছে মুভ অন করতে। অথৈ হা হয়ে গেল। সে আবেগের কাছ থেকে এটা মোটেও আশা করেনি। আবেগকে সে যথেষ্ট সম্মান করে। অথৈ ভাবতেও পারেনি আবেগ এভাবে নেহাকে ডিচ করবে। সে আহত গলায় বলে, মুভ অন মানে? নেহা দাঁতে দাঁত চেপে বলে, ওকে ভুলে যেতে বলেছে। হোয়াট? আর রোদেলা? অথৈ এইটুকু বলতেই নেহা রাগী স্বরে চেঁচিয়ে বলে, খবরদার, ওই মেয়ের নাম আমার সামনে আর নিবি না। সেই ইজ এ বিচ, আমার সব কেড়ে নিয়েছে। দেখিস, রোদেলা কোনো দিনও সুখী হবে না, কোনো দিনও না। কেঁদে দিয়েই বলে নেহা। নেহার কথা শুনে অথৈয়ের কষ্ট হতে লাগে, কারণ রোদেলাও তার বেস্ট ফ্রেন্ড। সে শুধু বলল, এভাবে বলিস না রে। কেন বলবো না? কারো সুখ কেড়ে নিয়ে কেউ সুখী হয় না। দেখ, এখানে ওর আর কি করার ছিল? নেহা কেঁদে দিল এবং বলল, ওর হাতেই সব কিছু ছিল। কেন ও আমার আবেগকে বিয়ে করলো? হোয়াই? আই ওয়ান্ট মাই অ্যান্সার। রোদেলাকে প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে। অনেক বোঝাপড়া বাকি আছে ওর সাথে। অথৈ বলে ওঠে, চল বাসায় যাই। নেহা বলল, চল। নেহা গাড়ির সঙ্গে এনেছিল। অথৈ তাকে গাড়িতে বসিয়ে দিল। নেহার গাড়ি চলা শুরু করলে অথৈ মনে মনে বলে, 5 বছর ধরে রিলেশন করার পর এখন কিভাবে আবেগ ভাই নেহাকে এভাবে চিট করলো, আর কোন মুখেই বা বলে মুভ অন করতে। এরপর সে আবারও বলে ওঠে, আমি তো ভুলেই গিয়েছি আবেগ ভাই কার বন্ধু। দুই বন্ধুর মধ্যে মিল না থাকলে বন্ধু হলো কিভাবে? তাই কাজকর্মে তো সাদৃশ্য থাকবেই। আবেগ তার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে 50,000 টাকা দিয়ে একটা গরু কিনল। আজকে রাতে গরুটাকে গ্যারেজে রাখবে, কালকে সকালের মধ্যে কোরবানি দিবে। মাওলানার কসাইয়ের সাথে কথা বলে ফেলেছে। আবেগের ঘরে ফিরতে রাত হয়ে গেল। সে এসে কোনো দিকে না তাকিয়ে রুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। শোয়ার আগে একবার চোখ বুলিয়ে দেখে নেয় রোদেলা আছে কিনা, কিন্তু না, সেই সময় রোদেলা রুমে উপস্থিত ছিল না। আবেগ চোখ বন্ধ করে ফেলে। সে বড্ড ক্লান্ত। এদিকে রোদেলা বাবুকে নিয়ে ইভানের রুমে বসে আছে। একা একা বসে থাকতে ভালো লাগছিল না দেখে ইভানের রুমে এসে বসে আছে সে। ইভানের সাথে গল্পগুজব করার জন্য আবেগ যে ঘরে এসেছে তা বুঝতেই পারেনি সে। কেবল 8:30 বাজে। এ বাসায় 10টার আগে কেউ ডিনার করে না।
আরও বেশ কিছুক্ষণ পর রোদেলা কি মনে করে যেন বাবুকে ইভানের কাছে রেখে তার রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতে আবেগের গায়ের গন্ধ ভেসে আসে তার নাকে। সে চোখ বুলিয়ে দেখে আবেগ বিছানায় শুয়ে আছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। রোদেলা রুমে ঢুকতেই গরুর হাম্বা হাম্বা শব্দ শুনতে পায়। রোদেলা অবাকের শেষ পর্যায়ে চলে যায়। এখন তো কোরবানির ঈদ না, ঢাকা শহরে কোরবানির ঈদ ছাড়া গরু ছাগলের ডাক শোনাই যায় না। সে আবেগের কাছে গিয়ে আবেগকে ডাকতে লাগে। আবেগের ঘুম মাত্র লেগে আসছিল, আর তখনই রোদেলার আওয়াজ শুনে সে বিরক্ত হয়ে পড়ে। মন মেজাজ কিছুটা খারাপ করে চোখ খুলল। চোখ খোলার আগে ঠিক করে নেয় রোদেলাকে সে চরম কিছু কঠিন কথা বলবে, কিন্তু চোখ খোলার পর চোখের সামনে রোদেলাকে দেখে সে আর কিছুই বলতে পারল না। রোদেলা তার দিকে তাকিয়ে আছে। রোদেলার চোখে উপসে পড়া মায়া। এ মায়ার অতলে যে কেউই ডুবে যাবে, সেজন্যই আবেগ দৃষ্টি সরিয়ে নেয়। আবেগের মতে যেখানে মায়া আছে সেখানেই আগুন লুকিয়ে থাকে। মায়াকে নাগাল পেলেই আগুন পড়বে, তাই তো মায়া থেকে দূরে থাকতে চায়। কিন্তু চাইলে কি আর পারা যায়? বারবার মায়ায় জড়াতে ইচ্ছে, আগুনে পুড়তে হচ্ছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। আবেগ রাগ করার ভান করে বলে, চেঁচাচ্ছ কেন? রোদেলা মুখ কাসুমাসু করে বলে, গরু। আবেগ আবার সত্যি সত্যি রেগে গিয়ে বলে, কি তুমি আমাকে গরু বললা? হাউ ডেয়ার ইউ! আমি সোহরাওয়ার্দী মেডিকেল থেকে ডাক্তারি পাশ করেছি, আর তুমি আমাকে গরু বলছো? রোদেলা হন্তদন্ত হয়ে বলে, আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে কেন গরু বলবো? আমি তো বলতে চাচ্ছিলাম গরুর ডাক কোথা থেকে আসছে। আবেগ বিরক্ত হয়ে গেল এবং বলল, কোথাও থেকে আসছে না। এ ফালতু কথা বলার জন্য আমার ঘুম নষ্ট করলে? বলে আবেগ আবারও শুয়ে পড়ে। যেই না চোখ বন্ধ করলো অমনি গরু ডেকে ওঠে, আর রোদেলাও এক প্রকার চিল্লিয়ে বলে, এই যে গরু বেবাচ্ছে, শুনতে পেয়েছ? আবেগ আরেক দফা বিরক্ত হয়ে বলে ওঠে, গরুর বেবানি না শুনলেও তোমার বেবানির শব্দ শুনতে পাচ্ছি। এ কথা শুনে রোদেলা মুখটা কালো করে বলে, কোথা থেকে আসছে শব্দ? নিচ থেকে। গরু কিনে এনেছি, কালকে আকিকা হবে। সকাল 10টার আগে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। আবেগের জবাব শুনে আর কিছু বলল না রোদেলা, চুপচাপই থাকলো। সে রাতে আর আবেগ ওঠেনি, এক ঘুমে রাত পার। কিন্তু রোদেলার ঘুম হয়নি। আবেগের প্রতি রোদেলার পুরনো অনুভূতিদ্বয় পুনরায় মনের মধ্যে ধোলা দিয়ে যাচ্ছে। রোদেলা কোথায় যেন পড়েছিল, আমরা নাকি কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ি, তার ক্ষেত্রেও বুঝি তাই হচ্ছে। পুরনো সব জিনিসের মূল্য কমে যায়, কদর শেষ হয়ে যায়, কিন্তু পুরনো অনুভূতির মূল্য দিন দিন আরও বেড়ে যায়। রোদেলা আবেগের দিকে তাকালো, তার মনের মধ্যে জলোচ্ছ্বাস বয়ে যেতে লাগে। পরদিন পরিকল্পনা মাফিক 10টার মধ্যেই কোরবানি হয়ে যায়। মাওলানা এসে দোয়া পড়ে আকিকা করে। নাম আবেগ যা ঠিক করে রেখেছে সেটাই রাখা হলো। নামটা রোদেলার বেশ মনে ধরেছে। সমুদ্র খুবই সুন্দর নাম, এ নামটা বুঝি কোনোদিন পুরনো হবে না। রোদেলা খুব করে আল্লাহর দরবারে দোয়া করলো তার ছেলেটার মনও যেন সমুদ্রের মতোই সুবিশাল হয়। কোরবানির মাংস সমান 3 ভাগ করা হলো, 1 ভাগ গরিবদের জন্য, আরেক ভাগ আত্মীয়দের, আর শেষ ভাগ তাদের জন্য। সব বিতরণের পর কয়েক কেজি মাংস ময়নার মা রান্না করার জন্য বসিয়ে দিল। আত্মীয় তেমন কেউ আসেনি, হাতে গোনা কয়েকজন আত্মীয় এসেছে। যারা এসেছে তাদের সাথে আবেগ আর রোদেলার রক্তের সম্পর্ক। সমুদ্রে চুল কামানো হলো। সব কাজ শেষ করে বাসায় ঢুকতে আবেগের কানে আসলো তার মা ড্রয়িং রুমে বসে তার শাশুড়ির সাথে দুঃখ প্রকাশ করে বলছে, এই দিনও দেখা লাগলো, আমার ছেলে অন্য বংশের ছেলের আকিকা দিচ্ছে, কি কপাল আমার। আবেগ ঘরে ঢুকতে তার মা চুপ হয়ে গেলেন। আবেগ পাল্টা জবাব না দিয়ে ভেতরে ঢুকে যায়। এদিকে রোদেলা সমুদ্রকে খাইয়ে মাত্রই উঠল, তাতে তার ফোনে কল আসে। সে ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। রোদেলা রিসিভ করে সালাম দিয়ে বলে, হ্যালো। অপর প্রান্তে থেকে লোকটা চুপ। রোদেলা আবারও বলে, কে বলছেন? ওভার্স থেকে বরাট কণ্ঠে বলে ওঠে, কেমন আছো জানমন? রোদেলা এই কণ্ঠ শুনে অস্পষ্ট স্বরে বলে ওঠে, রিশাদ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অশ্রুমালা, লিখেছেন আরিশান নূর। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।